আজ এই ভিডিওতে তরল প্রবাহের হার এবং বার্নৌলির নীতি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওয়ে আমি সান্দ্রতা এবং সান্দ্রতাঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব তরল প্রবাহের হার, রেট অফ ফ্লো অফ লিকুইড। এটা লিকুইড অর্থাৎ তরলের, ঠিক আছে। তো কোনো নলের মধ্যে অসংনম্য তরলের শান্ত প্রবাহ হলে, অসংনম্য এর অর্থটা কি? অসংনম্য মানে যে তরলকে সংকুচিত করা যায় না বা চাপ প্রয়োগ করে যে তরলের সংকোচন হয় না, তাকে বলা হচ্ছে অসংনম্য। তো সেই অসংনম্য তরলের শান্ত প্রবাহ হলে নলের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদ অর্থাৎ প্রস্থচ্ছেদটা কম হোক বা বেশি হোক, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ তরল প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের তরলকে বলা হচ্ছে আদর্শ তরল। তাহলে কি হবে না, অসংনম্য তরল কোনো নলের মধ্যে দিয়ে যদি শান্তভাবে প্রবাহিত হয় তাহলে যে কোনো প্রস্থচ্ছেদ, যে কোনো অর্থাৎ প্রস্থচ্ছেদ কম বেশি দুটোই হতে পারে, তাহলে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ তরল প্রবাহিত হবে। এই যে ধরন, এই ধরনের তরলকে বলা হয় আদর্শ তরল, ঠিক আছে। আইডিয়াল ফ্লুইড, এখানে ফ্লুইড বলা হচ্ছে। ফ্লুইড মানে কিন্তু শুধু তরল নয়, ফ্লুইড মানে তরল এবং গ্যাস দুটোকেই বোঝায়। তো এই আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? আদর্শ তরলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অসংনম্য হবে এবং অসান্দ্র হবে। আমরা সান্দ্রতা বললাম, আগেই পড়েছি। সান্দ্রতাতে কি না, প্রত্যেকটা তরলের প্রত্যেকটা স্তরের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে এবং সেটাকে আমরা বলি সান্দ্র বল। কিন্তু যদি আদর্শ তরল হয়, আদর্শ তরলের ক্ষেত্রে কিন্তু কোনো সান্দ্র বল থাকবে না, তরলটা হবে অসান্দ্র এবং অসংনম্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই তরলের প্রবাহের বিরুদ্ধে কোনো সান্দ্রতা বাধা থাকে না। এই যে অসান্দ্র হলে পরে তো কোনো সান্দ্রতার বাধা থাকবে না। তার ফলে কী হবে, যদি প্রত্যেকটা স্তর বাধার সৃষ্টি না করে তাহলে প্রত্যেকেই একই বেগে অগ্রসর হবে। তাই প্রতিটি স্তর একই বেগে একযোগে অগ্রসর হয়, সবাই একসঙ্গে যাবে, আলাদা আলাদাভাবে কেউ যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই তরলের গতিবেগ পরিলেখ। গতিবেগ পরিলেখ মানে যেরকম আমরা দাগ দাগ দিয়ে দেখেছি যে বিভিন্ন যখন সান্দ্র তরল দেখি তখন এক একজনের বেগটা এক এক রকম থাকে, ওইগুলো হচ্ছে গতিবেগ পরিলেখ। একটা লেখচিত্রের মতো দাগ দেওয়া থাকে, তো এইগুলো হয় সমতল, ঠিক আছে। পরিলেখটা হচ্ছে সমতল। পরিলেখটা কি এখানে বলা আছে, প্রবাহের বিভিন্ন স্তরের বেগ নির্দেশক ভেক্টরগুলি শীর্ষবিন্দুগামী কাল্পনিক তল, ঠিক আছে। আগের সান্দ্রতাতেই এগুলো আমি দেখিয়েছি। তাহলে এই 3টে বৈশিষ্ট্য আমরা পাবো কোথায় না, আদর্শ তরলের ক্ষেত্রে। তার মধ্যে এই প্রথম পয়েন্টটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কি না অসংনম্য এবং অসান্দ্র, ঠিক আছে। তাহলে তরল প্রবাহের হারটা কি হচ্ছে, নলের কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে তরলের প্রবাহের হার বলে। অর্থাৎ একটি নল তার যে কোনো প্রস্থচ্ছেদে হোক না কেন তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তরল প্রবাহের হার। এখানে দেখো একটা নল দেখানো আছে, এর প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা, প্রস্থচ্ছেদটা আলফা। এবার এর মধ্যে দিয়ে ভি বেগে, এই যে ভি বেগ, এই ভি বেগে তরল প্রবাহিত হচ্ছে। তবে নলের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তার পরিমাণ নির্ণয় করতে গেলে তাহলে আমাদের কি দেখতে হবে যে 1 সেকেন্ডে তরল কতটা যায়। তাহলে বেগ যদি ভি হয় তাহলে 1 সেকেন্ডে তরল কত দূর যাবে, ভি দূরত্ব যাবে। তাহলে এই ভি দূরত্বের এবং আলফা ক্ষেত্রফলের এই যে অঞ্চলটা তৈরি হলো, এই আয়তনটা, এই আয়তনে যা তরল সেটাই 1 সেকেন্ডে এই ক্ষেত্রফল বা এই প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রম করেছে। তাহলে এই
তরলের আয়তনটা কত হবে ভি ইন্টু আলফা। তাহলে 1 সেকেন্ডে ভি আলফা পরিমাণ তরল যাচ্ছে, ঠিক আছে। তাহলে তরলের পরিমাণ কত আলফা ইন্টু ভি। তাহলে এটা হচ্ছে তরল প্রবাহের হার। তাহলে তরল প্রবাহের হার কত না প্রবাহের বেগ ইন্টু নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রবাহের বেগ ইন্টু নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখা গেল যে প্রস্থচ্ছেদটা সব জায়গায় সমান নয়, কোথাও কম আছে কোথাও বেশি আছে। সেক্ষেত্রে কী হবে তাহলে? সেক্ষেত্রে প্রস্থচ্ছেদ যদি কমে যায় অটোমেটিকভাবে কী হবে বেগটা কিন্তু বেড়ে যাবে, কারণ তা না হলে পরে আয়তনটা একই থাকবে না। দেখো এখানে আলফা আর ভি এর গুণফলটা কি ধ্রুবক। যদি এখানে আমরা অসংনম্য এবং অসান্দ্র তরল নিই অর্থাৎ আদর্শ তরল নিই তাহলে তো কী হবে না তরল প্রবাহের হারটা একই থাকবে। তরল প্রবাহের হার যদি একই থাকে তাহলে নলের প্রস্থচ্ছেদ যদি কমে যায় বেগ বাড়বে, আর প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায় বেগ কমবে। তাহলে সাধারণভাবে দেখতে পাবে তোমরা যদি একটি নল সরু হয়ে যায় তাহলে সেখানে বেগটা হয় অনেক বেশি, আবার নলটা যদি মোটা হয় তাহলে বেগটা কমে যায়। গাছে জল দেওয়ার সময় দেখা গেল যে পাইপটা আর পৌঁছাচ্ছে না গাছ পর্যন্ত, তখন কি করি আমরা? তখন পাইপের মুখটাকে একটু সরু করে দিই, আঙুল দিয়ে করি বা চেপে ধরে সরু করে দিলে কি হয় দেখা যায় জলটা অনেক দূরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই নীতিটা ওখানে প্রয়োগ হচ্ছে। কি হচ্ছে আমরা মুখের ক্ষেত্রফলটাকে ছোট করে দিচ্ছি, তাহলে ক্ষেত্রফলটা ছোট করার জন্য কি হচ্ছে বেগটা বেড়ে যাচ্ছে, তাই জলটা দূরে যাচ্ছে অনেক। অর্থাৎ এখানে আমাদের এই তরলের প্রবাহের হার যেটা এটা কিন্তু ধ্রুবক থাকছে, ঠিক আছে। আবার যদি অসংনম্য হয়, একটার সঙ্গে একটা কেমন রিলেটেড ব্যাপার, যদি অসংনম্য হয় তাহলে ঘনত্ব পাল্টাবে না। ঘনত্ব যদি না পাল্টাই তাহলে আমরা ঘনত্ব দিয়ে তাকে গুণ করতে পারি, তাহলে সেটাও ধ্রুবক হবে। তাহলে যদি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে ভি আলফা রো, তাহলে ভি আলফা রো, তাহলে আয়তনকে যদি আমরা ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে কী দাঁড়ালো এটা, অর্থাৎ ভর হয়ে গেল। তাহলে এই যে আমরা বলছিলাম যেখানে তরল প্রবাহের হার যে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হয়, তাহলে এখানে কিন্তু আয়তনের জায়গায় আমরা যদি ভর বলি তাহলেও সেটা প্রযোজ্য হবে। অর্থাৎ তরল প্রবাহের হার সমান ওই তরলের আয়তনও হতে পারে বা তরলের ভর দিয়েও সেটাকে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। এখানে তোমাদের একটা অ্যাক্টিভিটি আছে যে তরল প্রবাহের হার নির্ণয়, এটা অনেক রকমভাবে থাকতে পারে। এটা একটা ট্যাপের থেকেও আমরা পেতে পারি, যে একটি ট্যাপ থেকে জল পড়ছে, কী হারে জলটা পড়ছে হারটা নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটা স্টপ ওয়াচের সাহায্যে একটা নির্দিষ্ট সময় ধরে আমাদেরকে দেখতে হবে যে কতটা জল তাতে পড়লো, এবং সেটাকে মাপনের সঙ্গে মেপে নিয়ে আমরা সময় দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই সহজেই তরল প্রবাহের হারটা আমরা পেয়ে যাব। সুতরাং এটা খুব একটা সহজ জিনিস, খুব একটা কঠিন ব্যাপার কিছু নয়। এবার আমরা দেখব বার্নৌলির নীতি, বার্নৌলিস প্রিন্সিপাল। বার্নৌলির প্রিন্সিপালটা কি না, একটি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে তরলের ধারারেখ প্রবাহ থাকে সেক্ষেত্রে বিভিন্ন অংশের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির একটি সম্পর্ক। এই সম্পর্কটাই হচ্ছে এই বার্নৌলির উপপাদ্যের মূল বিষয়বস্তু। তো সম্পর্কটা কীরকম, এটা উপপাদ্য বলা হচ্ছে না, আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহী নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। প্রতি একক আয়তনের, এটাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে। তাহলে আদর্শ তরল হবে, অর্থাৎ সে তরলটা অসংনম্য এবং অসান্দ্র হবে, ধারারেখ প্রবাহ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে প্রবাহের বেগের মান এবং অভিমুখ পরিবর্তন হবে না। সেক্ষেত্রে যে কোনো ছেদে, যে কোনো ছেদ মানে যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুব, ঠিক আছে। তাহলে গতিশক্তির সূত্র আমরা কি জানি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটাই আমরা জানি। তো ভি স্কোয়ার তাহলে এবার প্রতি একক আয়তন, তাহলে আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে এম বাই যদি আয়তন হয়ে যায় তাহলে ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কী পাই আমরা, ঘনত্ব পাই।
তাই এখানে কি পাচ্ছি আমরা, গতিশক্তিটা হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, রোটা হচ্ছে এখানে ঘনত্ব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে স্থিতিশক্তির সূত্র হচ্ছে এম জি এইচ। তো এম এর জায়গায় এমকে ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে পাই ঘনত্ব, তাহলে সেটা হয়ে গেল সেই জন্য রো জি এইচ। আর চাপ শক্তিটা পি, পি দিয়ে চাপ শক্তিকে প্রকাশ করি আমরা। ঠিক আছে, তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান হচ্ছে ধ্রুবক। গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির সমষ্টি ধ্রুবক, এটাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু আদর্শ তরল অর্থাৎ অসংনম্য, তাহলে ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, ঘনত্বটা ধ্রুবক। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ঘনত্ব দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, এখানে ঘনত্বটা কেটে যাবে, এখানে ঘনত্ব কেটে যাবে, এখানে একটা নিচে পি বাই রো আসবে, তাই করা হয়েছে এখানে। তাহলে হাফ ভি স্কোয়ার জিএইচ প্লাস পি বাই রো সমান ধ্রুবক। তো ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই থাকবে। ঠিক আছে, তাহলে এটাও বার্নৌলির একটি রূপ সমীকরণ, এটাও একটু বার্নৌলির সমীকরণ, এটাও বার্নৌলির সমীকরণ, দুটোই। যদি বার্নৌলির গাণিতিক রূপ লিখতে পারলে বার্নৌলি উপপাদ্যের এইটা লিখলেও হবে, হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান ধ্রুবক, বা যদি এটা লেখা হয় হাফ ভি স্কোয়ার প্লাস জি এইচ প্লাস পি বাই রো সমান ধ্রুবক, দুটোই লেখা যেতে পারে। আবার দেখো এখানে জি আছে একটা রাশি, জি রাশিটাও কিন্তু ধ্রুবক, তো জি দিয়েও ভাগ করতে পারি আমরা। তাহলে এই সমীকরণটাকে এবার জি দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো আমরা, ভি স্কোয়ার বাই টু জি, এখানে জিটা কেটে গেল, তাহলে এইচ প্লাস পি বাই রো জি হয়ে গেল, এখানে জিটা নিচে চলে এলো, তাহলে ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক। এটাও বার্নৌলি উপপাদ্যের একটি রূপ, অর্থাৎ আমরা এখানে তিনটে রূপ দেখতে পাচ্ছি বার্নৌলির উপপাদ্যের। ঠিক আছে, কিন্তু এই যে সমীকরণটা পেলাম, এই 3 নম্বর যে রূপটা, এইটা একটি বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা রাশি ভি স্কোয়ার বাই টু জি, এইচ এবং পি বাই রো জি, এই তিনটে রাশিকে তিনটে নামে আমরা জানি। যেমন ভি স্কোয়ার বাই টু জি এটাকে বলা হয় বেগ শীর্ষ, ভেলোসিটি হেড, বেগ শীর্ষ ভেলোসিটি হেড। এইচকে বলা হয় উচ্চতা শীর্ষ, এলিভেশন হেড, উচ্চতা শীর্ষ এলিভেশন হেড। আর পি বাই রো জি এটাকে বলা হচ্ছে চাপ শীর্ষ, প্রেসার হেড। এটা চাপ শক্তি, এটাকে বলা চাপ শীর্ষ, এটা হচ্ছে গতিশক্তি, এটাকে বলা হচ্ছে বেগ শীর্ষ, আর হচ্ছে স্থিতিশক্তির অংশ, এটাকে বলা হচ্ছে উচ্চতা শীর্ষ। তাহলে সমীকরণটা কীরকম দাঁড়ালো, না বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ সমান ধ্রুবক। তাহলে এরকমভাবেও আমরা বার্নৌলির সমীকরণটাকে বা উপপাদ্যটাকে লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখব শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতির ব্যাখ্যা ও গাণিতিক প্রকাশ। দেখো এখানে একটা ছবি আঁকা আছে, এখানে দেখো এই যে পাইপ একটা বা নল একটা আছে, এটা কিন্তু একই রকম নাই, প্রস্থচ্ছেদ বিভিন্ন রকম, উচ্চতাও ভিন্ন। এই অংশটা, এই অংশ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি এবং ভূমি থেকে উচ্চতাটাও বেশি। এই অংশটা বি অংশ, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম এবং ভূমি থেকে উচ্চতাটাও কম। তাহলে এই দুই জায়গায় এই যে বেগ, এখানকার যে বেগ আর এখানকার বেগ নিশ্চয়ই একই নয়, এখানকার চাপ একই নয়। ঠিক আছে, এখানকার দুটোরই সব কিন্তু আলাদা, কিন্তু এখানকার গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি সমষ্টি, আর এখানকার গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে এ ছেদে মোট শক্তি কত, না হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান এম বাই রো প্লাস এম জি এইচ। আগেই বললাম আমরা গতিশক্তির সূত্র কি জানি, আমরা হাফ এম ভি স্কোয়ার, তাহলে সেইভাবে এম ভরের পরিবাহীর জন্য হিসাব করা হচ্ছে, এখানে এম ভরের জন্য, তাই এম চলে এলো এখানেও তাই হাফ এম ভি টু স্কোয়ার প্লাস পি টু এম বাই রো প্লাস এম জি এইচ টু, এই 2 নম্বরের জন্য। তাহলে এই দুটো কী হবে, এই দুটো হবে সমান, তাহলে এই দুটো সমান হয়েছে। ঠিক আছে, এই দুটো সমান। এবার কি করা হচ্ছে, এম তো ধ্রুবক,
এম তো কমছেও না বাড়ছে না, কারণ অসংনম্য। তাহলে যে রো ধ্রুবক, এমও ধ্রুবক, জি ধ্রুবক, তাহলে এম জি দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এম জি দিয়ে ভাগ করে কি পেলাম আমরা, সে ভি স্কোয়ার বাই 2g প্লাস পি বাই রো জি প্লাস এইচ সমান ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাই বার্নৌলি সূত্রের গাণিতিক রূপ, আমরা আগেই দেখেছি। এটা পেলাম আমরা শক্তির সংরক্ষণ থেকে। ঠিক আছে, এই যে প্রবাহী অসান্দ্র হয়, কোনো শক্তির অপচয় হয় না। অসান্দ্র মানেই সেটা কি অপচয়কারী বল, সান্দ্রতা মানে এখানে অসান্দ্র, তাহলে কোনো অপচয়ী বল এখানে নেই। সুতরাং এই শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতেই পারি যে এখানে মোট শক্তি আর বিতে মোট শক্তি কি সমান থাকবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা বার্নৌলি সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা দেখব বার্নৌলি নীতির কতগুলি প্রয়োগ এবং কিছু ঘটনা, পরিচিত ঘটনা। প্রথমটা হচ্ছে উৎস্থৈতিক চাপের রাশিমালা। এই রাশিমালাটা আমরা আগেই পড়ে এসেছি উৎস্থিতিবিদ্যার ওখানে। চাপের রাশিমালাটা কি না, এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে দেখো একটা পাত্র আছে, পাত্রতে একটা তরল আছে। এ হচ্ছে তরলের উপরের প্রান্তের একটা বিন্দু নেওয়া হয়েছে, আর বি হচ্ছে মাঝে একটা বিন্দু নেওয়া হয়েছে। এর উচ্চতা ভূমি থেকে নিচ থেকে h1, আর বি এর উচ্চতা হচ্ছে h2। তাহলে এই এ বিন্দু আর বি বিন্দুতে যদি আমরা শক্তি চাপের হিসাব করি, তাহলে কি হবে, দুই বিন্দুতে চাপটা সমান হবে, মোট চাপটা সমান হবে, মোট শক্তিটা সমান হবে। অর্থাৎ স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তির সমষ্টি এ বিন্দুতে যা হবে বি বিন্দুতেও তাই হবে। তো তার সাহায্যে আমরা এই বি বিন্দুতে যে চাপটা কত হবে সেইটা আমরা নির্ণয় করতে পারব। ঠিক আছে, দেখো ওখানে যে একটি বিকারে রো ঘনত্বের একটি তরল স্থির অবস্থায় আছে, ঘনত্ব ধরনের রো। তাহলে h1 হচ্ছে এ বিন্দু আর h2 হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুতে চাপ, এই বিন্দুতে যে চাপ দেখি, তাহলে এটা কি হবে, বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে। এখানে এই বিন্দুতে চাপ দিচ্ছে কে, বায়ুমণ্ডল। আর বি বিন্দু থেকে চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল দিচ্ছে প্লাস এই তরলটুকু, এই উচ্চতার তরল চাপ দিচ্ছে বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে চাপটা কিন্তু বেশি, বায়ুমণ্ডলের চাপ প্লাস এই উচ্চতার তরলস্তম্ভের চাপ। এই উচ্চতাটা কত, h1 মাইনাস h2, এই উচ্চতাটা, এইটুকুটার তরলস্তম্ভের চাপ। ঠিক আছে, এবার স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় যদি থাকে তাহলে গতিবেগ নাই, তাহলে গতিশক্তিটা শূন্য। ঠিক আছে, গতিশক্তি শূন্য। এবার তাহলে এ বিন্দুতে চাপ হচ্ছে শুধু বায়ুমণ্ডলীয় চাপ, আর বি বিন্দুতে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তরলস্তম্ভের চাপ। তাহলে ওটাকে পি দেওয়া হয়েছে বায়ুমণ্ডলীয় চাপটাকে, আর বি বিন্দুর চাপটা কত, পি প্লাস স্মল পি দিয়ে প্রকাশ করা হয়েছে। স্মল পিটা কি না, h1 মাইনাস h2 উচ্চতা তরলস্তম্ভের চাপ। গতিশক্তি শূন্য, যেহেতু বেগ নাই। তাহলে আমরা দুই বিন্দুতে যদি আমরা বার্নৌলি উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি লিখতে পাচ্ছি, 0, যে গতিশক্তিটা কত 0, ভি স্কয়ার বাই 2g 0 হয়ে গেল। এবার p1 বাই রো জি, p1টা হচ্ছে কি না এ বিন্দুর চাপ প্লাস h1 উচ্চতা, আর এখানে বি বিন্দুর ক্ষেত্রে কি 0 গতিশক্তি, p2 হচ্ছে বি বিন্দুর চাপ আর h2 হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এবার p1 এর জায়গায় বসালাম p, আর p2 এর জায়গায় p প্লাস রো বাই রো জি। এবার আমরা যদি একটু সলভ করি এটাকে, তাহলে পাবো কি না, p অর্থাৎ এই যে p, ছোট p, যেটা ছোট p সমান কি হচ্ছে, সমান হচ্ছে h1 মাইনাস h2 রো জি। তো ছোট পিটা কি না, h1 মাইনাস h2 উচ্চতা তরলস্তম্ভের চাপ। তাহলে এই h1 মাইনাস h2টাকে আমরা যদি h লিখি, তাহলে এই p অর্থাৎ এইটুকু অঞ্চলের চাপ, এইটুকু তরলস্তম্ভের চাপটা কত না h রো জি। এটাই আমরা পেয়েছি যে h উচ্চতার কোনো তরলের চাপ কত হয়, h রো জি। তাহলে এটা কোথা থেকে পেলাম আমরা, এটা এলাম বার্নৌলির নীতি থেকে। ঠিক আছে, সুতরাং h গভীরতায় তরলের চাপ হচ্ছে p সমান h রো জি। ঠিক আছে, আচ্ছা, এবার কতগুলো বাস্তব ঘটনা আমরা এখানে দেখব। যেমন প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যাওয়া।
কি হয়, ছবিটা দেখো, এই যে একটা ঘর, তাহলে প্রচণ্ড ঝড় যখন হয় তখন কি হচ্ছে, এদিক দিয়ে বাতাসটা জোরে বয়ে যাচ্ছে। তাহলে এদিক দিয়ে যে বাতাসটা জোরে বয়ে গেল, তার মানে এখানে কি হলো, গতিশক্তিটা বেড়ে গেল। চালের উচ্চতার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই চালের ওপরের স্তরের যে বায়ুমণ্ডল তার কি হবে, চাপ শক্তিটা কমে যাবে, কারণ স্থিতি শক্তিটা একই থাকলো। কিন্তু ভেতরের দিকের বায়ুর ওর তো কোনো গতি নাই, তাহলে ওর চাপ শক্তিটা কমেনি, তাহলে ওপরের চাপটা গেল কমে, কিন্তু নিচের চাপটা কিন্তু বেশি থাকলো। তার ফলে কী হবে, নিচ থেকে ওপরের দিকে একটা চাপ সৃষ্টি হবে, সেই চাপের জন্যই এই চালটা উড়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে বায়ু প্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে, এটাও কীরকম, এটাও তাই। যখন এক পাশ দিয়ে বাতাসটা দ্রুত প্রবাহিত হয় তখন সেই পাশে কি হয়, সে পাশে চাপটা কমে যায়, কিন্তু অপর প্রান্তে চাপটা থাকে, তখন সেদিক থেকে চাপটা প্রয়োগ হয়, ফলে বাতাস পতাকাটা এই দিকে চলে আসে। আবার একই রকমভাবে যখন অপর দিকে যখন দ্রুত বায়ু প্রবাহিত হয় তখন সেদিকের চাপ কমে যায়, তখন অপর দিক থেকে চাপটা বেশি থাকে। এইভাবে পতাকাটা পথ করে উড়ছে। একই রকম সমান্তরাল পাশাপাশি কোনো জাহাজ বা নৌকা পরস্পর যদি কাছে চলে আসে, যখন নৌকা দুটো যাচ্ছে তখন তার বেগ আছে, যখন যদি তার কাছাকাছি আসে তখন কি হয়, এই মধ্যে যে জলের বেগ সেটা কি হয়, খুব বেশি হয়। তো দুটো নৌকা যখন পাশাপাশি যাচ্ছে তখন কি হয়, যদি তারা কাছাকাছি খুব চলে আসে তখন তাদের মধ্যে যে জলস্তর তার বেগটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। তা বেগ বেশি হয়ে গেলে কি হবে, গতিশক্তিটা কমে যাবে, এই চাপ শক্তিটা কমে যাবে, তখন চাপ, ভেতরের চাপটা কম কিন্তু এই প্রান্তে আর এই প্রান্তে চাপটা তো বেশি থাকছে, তারপরে কি হয়, দুই দিক থেকে চাপ দিয়ে নৌকা দুটোকে কাছাকাছি এনে ধাক্কা লাগিয়ে দেয়। ঠিক আছে, ঊর্ধ্বমুখী জলের প্রবাহের গায়ে পিং পং বলে আটকে থাকা, একটা পিং পং বল হালকা আর কি, এবার এই দিক দিয়ে নিচ থেকে উপরের দিকে জলটা প্রবাহিত হচ্ছে। এবার এই যে এই সংস্পর্শ স্থল দিয়ে জলটা যদি ওপর দিকে দ্রুত বেগে প্রবাহিত হয় তাহলে এইখানে কি হয়ে গেল, বেগটা গেল বেড়ে, তা বেগ বেড়ে যাওয়ার জন্য চাপটা কমে গেল, কিন্তু এই প্রান্ত থেকে এই দিক থেকে একটা চাপ কিন্তু তার উপর কাজ করছে। এই চাপের জন্যই এই পিং পং বলটা কিন্তু এই জলস্তরের গায়ে আটকে থেকে যাবে, পড়ে যাবে না। ঠিক আছে, যে বিমানের ডানার বিশেষ আকৃতির সাহায্যে গতি উত্থানকারী বল। বিমানের ডানা একটা বিশেষ গঠন আছে। ঠিক আছে, গঠনটা কীরকম না, এই সামনের দিকটা পিছনের দিক অপেক্ষা সামনের দিকটা বেশি মোটা। তার ফলে কী হচ্ছে, বাতাস যখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তখন কী হচ্ছে, দ্রুত চলে আসছে, এখানে বেগটা যাচ্ছে বেড়ে, বেগটা বেড়ে যাওয়ার জন্য চাপটা কমে যাচ্ছে, কিন্তু নিচের দিকের চাপটা কিন্তু থাকছে বেশি। তার ফলে নিচ থেকে ওপরের দিকে একটা ঊর্ধ্বমুখী চাপের জন্য বিমানটা তখন বাতাসে ভেসে যাচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। দেখবে এরকম অ্যানাউন্স করে যখন কোনো থ্রু ট্রেন যায় স্টেশন দিয়ে, তখন বলে যে লাইনের কাছাকাছি যাতে না দাঁড়ায়, কেউ দূরে দাঁড়াতে হয়। ঠিক তাই যখন ট্রেনটা দ্রুত বেগে বেরিয়ে যায় তখন কি হয়, ট্রেনের সংলগ্ন যে বাতাস সেটা কি হচ্ছে, সেটারও বেগটা অনেক বেশি হয়, তার ফলে সেখানে চাপটা যায় অনেক কমে। কিন্তু ভেতরের দিকে স্টেশনের দিকের বাতাসের চাপটা থাকে অনেক বেশি, এবং সেই চাপ বেশি থাকার জন্য সেদিক থেকে ট্রেনের দিকে একটা বল কাজ করে এবং মনে হয় যেন ঠেলে ফেলে দিচ্ছে। তাই কখনোই দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয়। তোমরা দেখতে পাবে যে কোনো স্টেশনে যে থ্রু ট্রেন যায় ওখানে যদি দাঁড়িয়ে থাকো যাওয়ার সময়, তখন দেখবে যেন একটা বল অনুভব করবে ট্রেনের দিকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে, ভালো করে পড়বে, পরবর্তী ভিডিওয় আমরা পরের অংশটুকু দেখব।